বুঝলেন, কথায় আছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবি ওরা। আমি কেন এটা দিয়ে শুরু করলাম, তার কারণ প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য তিনি যে কথা বলেছেন, যে মন্তব্য করেছেন, তার রেশ অনেকটা সেই প্রবাদ বাক্যের মতনই। তার কারণ ২৬ বছর পর তার এই ভাবাবেগ এবং এই বাক্য বিনিময় সত্যিই রাজনীতির আঙিনায় নতুন প্রশ্ন তৈরি করছে। প্রশ্ন তো থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব কতটা তা আরও একবার প্রকাশ পেল প্রবীণ এই নেতার মুখ থেকে। রাজ্যের ইতিহাসে, বিশেষ করে রাজনৈতিক ইতিহাসে ১১ থেকে এই ২৫ অবধি আপনারা যেসব ধারাবাহিকতা লক্ষ্য করেছেন, তার মধ্যে একটি বিষয় কখনোই কেউ অস্বীকার করতে পারেন না রাজনৈতিক মহলে, তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন থেকে উত্থান। আমি কেন প্রথমে পতন বললাম তারপর উত্থান বললাম, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ইতিহাস অন্তত সেই বার্তাই বহন করে। একের পর এক বিভিন্ন ধারাবাহিকতায় ভাঙন এবং তারপরে উদযাপন। কি উদযাপন? ২০১১ সালে তাদের সেই ৩৪ বছরের যাবতীয় রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটকে এক লহমায় দূরে ঠেলে দিয়ে তৃণমূল কংগ্রেসের নতুন পতাকা এই রাজ্যের বুকে। আর ঠিক সে বিষয় নিয়ে আজ কথা বলবার চেষ্টা করব, জানার চেষ্টা করব কি মনে করছেন কংগ্রেস নেতৃত্ব, কি মনে করছেন কংগ্রেস সমর্থক, এবং কি মনে করছেন এই প্রবীণ নেতার মন্তব্যের পর তৃণমূল কংগ্রেস এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকেরা। আর ঠিক এই বিষয় নিয়ে আজকের ১ ঘন্টার ডিবেট। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে ৭টা। আর ঠিক আজকের মূল বিষয় প্রদীপ ভট্টাচার্যের এই বাক্য, এই বার্তা। প্রথমে একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখি, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন। অটুট ২৮ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বহিষ্কারের ঘটনা এ রাজ্যের রাজনৈতিক স্তরে এক ঐতিহাসিক মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেই সিদ্ধান্তের পরবর্তী ফলস্বরূপ কংগ্রেস আজকের অবস্থানে পৌঁছেছে। আর এক ফলস্বরূপ রাজ্য রাজনীতিতে যে বিশাল পরিবর্তন এসেছে তার একদিনে মুছে ফেলা যাবে না। সম্প্রতি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্যের মন্তব্য সেই পুরনো বিতর্কে নতুন করে আগুন ধরিয়েছে, যা দলের অভ্যন্তরে অস্বস্তি তৈরি করেছে। শুক্রবার কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে কংগ্রেসের দলীয় দফতরের কাছে সোমেন মিত্রের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে প্রদীপ ভট্টাচার্য বলেছিলেন, কংগ্রেস আজও মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত করছে। আমার মনে আছে যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আমি সেকেন্ড ব্রিজের কাছে তখন সোমেন মিত্রের ফোন এলো। সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না। কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। এই মন্তব্য শুধু রাজনৈতিক আলোচনার দিকেই নজর আকর্ষণ করেনি, বরং কংগ্রেসের বর্তমান নেতৃত্বের সঙ্গে এর সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, যিনি প্রদীপের বক্তব্য শুনতে পাননি বলে দাবি করেছেন। এই অস্বচ্ছতা কংগ্রেসের অভ্যন্তরীণ বিভাজনকে আরও স্পষ্ট করে তোলে। প্রদীপের এই মন্তব্যের পর কংগ্রেসের আরেক নেতা অধীর চৌধুরী তেমন সরাসরি কিছু না বললেও তার বক্তব্যের মাধ্যমে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে মমতার বিরোধিতার রাজনীতি যে কংগ্রেসের রাজনীতিকে আরও কোণঠাসা করেছে তা তার চোখে পরিষ্কার। তিনি বলেন, মমতার অত্যাচারের পরেও আমরা রাজনীতি করেছি, কিন্তু তারপরে তৃণমূলের মুখ্য ছবি কি আর দেখা যায়নি? এর মাধ্যমে অধীর মমতার প্রতি কংগ্রেসের পুরনো বিরোধিতার গুরুত্ব তুলে ধরেন।
তবে প্রদীপ ভট্টাচার্য যে কংগ্রেসের বিভক্তির ইতিহাস তুলে ধরেছেন তার অন্যতম উল্লেখযোগ্য মুহূর্ত 1997 সালের 21 ডিসেম্বর, যখন মমতাকে বহিষ্কার করা হয়েছিল। মমতা নিজেই পরে তৃণমূল কংগ্রেস গঠন করেন এবং পরবর্তী সময়ে কংগ্রেসের সঙ্গে নানা ওঠাপড়া হয়েছে। 2001 সালে মমতা কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনে লড়েছিলেন, কিন্তু সেই সম্পর্ক টেকেনি। এখন প্রশ্ন উঠছে, মমতার সঙ্গে যদি কংগ্রেসের ঐক্য থাকত তাহলে কি রাজ্যের রাজনীতির চিত্র অন্যরকম হতো? অনেক কংগ্রেস নেতা মনে করেন মমতাকে বহিষ্কার করার সিদ্ধান্ত ভুল ছিল, যা পরবর্তীতে কংগ্রেসের দুর্বলতাকে আরও বাড়িয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের শক্তিশালী অবস্থান এবং রাজ্যে কংগ্রেসের ক্রমবর্ধমান অবনতি দেখে অনেকের মতে মমতার সঙ্গে জোট করার সুযোগ কংগ্রেস হয়তো হারিয়েছে। তবে প্রদীপ ভট্টাচার্যের এই মন্তব্য শুধু পুরনো বিতর্কই নয়, কংগ্রেসের ভবিষ্যতের প্রশ্নও তুলে ধরছে। বর্তমান কংগ্রেস নেতৃত্ব এখনও মমতার সঙ্গে সম্পর্কের বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে পারেনি। কিছু নেতার মতে কংগ্রেসের রাজনীতির ভবিষ্যৎ নিশ্চিত করতে মমতার সঙ্গে সমঝোতা প্রয়োজন, তবে এটা কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কঠিন সিদ্ধান্ত হতে পারে। যদিও প্রদীপ ভট্টাচার্য ভুল বুঝতে পেরেছেন বলে তৃণমূল খুশি, তবে এটা যে কংগ্রেসের অজানা পথের দিকে এক পদক্ষেপ তা স্পষ্ট। কংগ্রেস যদি নিজেদের অতীত ভুলে যেতে না পারে তবে ভবিষ্যতেও রাজ্যে তাদের অবস্থান অনিশ্চিতই থাকবে। অঞ্জন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। কি বুঝলেন বলুন তো? ধারাবাহিকতা অনেকটা সেটাই প্রমাণ করছে না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অ্যাবসেন্স কোনো এক জায়গায় কংগ্রেসের জন্য একটু ভরাডুবির অবস্থান তৈরি করেছে। ঠিক যেমনটা 2011 সালের আগে ছিল, আর এখন যে ধারাবাহিকতার সঙ্গে নিম্নমুখী গমন করছে কংগ্রেসের অবস্থান, খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে কি এতদিন পরে বোধোদয় হচ্ছে? প্রশ্ন উঠছে, এতদিন সময়টাই বা কেন লাগলো? কেনই বা তৃণমূল কংগ্রেসকে একেবারেই সাইডে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা ছিল কংগ্রেসের? কংগ্রেস বরাবরই অনেকটা এরকম করে এসছে অনেক আঞ্চলিক দলের সঙ্গে, এমনটাও কিন্তু শোনা যায় রাজনৈতিক মহলে। যদিও বা এই গুঞ্জন কতটা সত্যি কতটা মিথ্যে তা তো প্রমাণ করবে কংগ্রেস সমর্থকেরা। তাদের অনেক রকম বার্তা থাকতে পারে, অনেক রকম মতামত থাকতে পারে, কিন্তু এই পর্যায়ে এসে থেকে একটি বিষয় অত্যন্ত সুস্পষ্ট, তা হলো কংগ্রেসের মধ্যে যে বাক্য বিনিময় চলছে, কংগ্রেসের অন্দরমহলে তার অস্বস্তির বাতাবরণ তো তৈরি করছে। আমরা এই বিষয় নিয়ে জানার চেষ্টা করব। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় সমজিৎ ঘোষ, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে তৃণমূল সমর্থকও জুড়বেন, কিন্তু তার আগে আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা। আমি প্রথম প্রশ্নটাই সরাসরি রতনবাবুর কাছে করতে চাই। রতনবাবু, 26 বছর পর বোধোদয় হচ্ছে, এতদিন সময় লেগে গেল, যেটা সাধারণ মানুষ বুঝে গেল এতদিন 11 পর থেকে, আপনাদের বুঝতে এত সময় লাগলো কেন? শুভ সন্ধ্যা অঞ্জন দা। শুভ সন্ধ্যা। আমাদের টাইপ টিভি চ্যানেলে যারা আছেন সকলকে শুভ সন্ধ্যা। দেখুন অঞ্জন দা, 26 বছর পর যদি যিনি বলেছেন আমাদের বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ বাবু যেটা বলেছেন, সেটা উনি অনেকগুলো পরিচয় রয়েছে আমাদের, বললাম তো আমাদের দলের বর্ষিয়ান নেতা প্রদীপ বাবু বলেছেন। উনি কেন বলেছেন সেখানে উনি ব্যাখ্যা দিয়েছেন। আজকে কাউরি আফসোস হতে পারে, সামনে রাজ্যসভা নির্বাচন পশ্চিমবাংলায় আছে, সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু অঞ্জন, আপনি যেটা বলতে চাইছেন, না না আমি তো সেই প্রসঙ্গে যেতে চাইছি। রতন বাবু, কি প্রসঙ্গ টানতে চাইলেন? আমরা যেটা প্রসঙ্গ টানতে চাচ্ছি, আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে দেখুন, যখন এই মমতা ব্যানার্জি যখন নতুন দল তৈরি করে, তখন সে অনেকদিন আগেকার ঘটনা, সে 26 বছর 27 বছর আগেকার ঘটনা, সেই প্রসঙ্গ টেনে যিনি কথা বলেছেন প্রদীপ বাবু, বর্ষিয়ান নেতা, আমাদের সকলের প্রিয় নেতা, তিনি তার উত্তর সমন মিত্রের এক মূর্তি উন্মোচনে তিনি এই কথা বলেছেন। এটা কেন সেটা উনি ভালো বলতে পারবেন, কিন্তু আমরা যেটা মনে করি অঞ্জন দা, যেটা বলছেন যে বোধোদয়ের কথা বা তৃণমূল বালারা বা বিজেপি বালারা যেটা বলতে চাচ্ছি, একটু বলি অঞ্জন দা। আমরা যেটুকু জানি অঞ্জন দা, সোনিয়া গান্ধী 2011 সালে এই তৃণমূলের সঙ্গে যখন জোট হয়,
বা জোটের যখন কথাবার্তা চলছিল তখন কিন্তু বাংলার যারা কংগ্রেসের নেতা ছিল তারা কিন্তু এই জোটটাকে সমর্থন করেছে। কোনো কোনো জায়গাতে হয়তো কোনো জায়গাতে হয়তো এক একটা জায়গাতে একটু বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছে, কিন্তু 2011 রতনবাবু আপনার কথা শোনা যাচ্ছে না, বিশেষ করে ব্যক্তিগত ভাবে শোনা যাচ্ছে বলুন বলুন। যেটা বলছিলাম আমরা যেটুকু জানি, সোনিয়া গান্ধী 2011 সালে এই তৃণমূলের সঙ্গে যখন জোট হয় বা জোটের যখন কথাবার্তা চলছিল, তখন বাংলায় কিন্তু যারা কংগ্রেস কর্মীরা ছিল তারাও কিন্তু এই জোটটাকে সমর্থন করেছিল। সমর্থন করার পরে দেখা গেল 2011 সালে 2-1টা নির্বাচনের ক্ষেত্রে আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছিল, কিন্তু বাদ বাকি সারা বাংলা জুড়ে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের সাথে কিন্তু জোট করেই কিন্তু সিপিএম বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু যখন দেখা গেল এই জোট করার সময় ম্যাডাম সোনিয়া গান্ধী, এই যিনি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, ওনাকে আর্থিকভাবে এবং হেলিকপ্টার দিয়ে কিন্তু সহযোগিতা করেছিল কংগ্রেস, এবং আমরা তাতে সমর্থন করেছি। আমরাও কিন্তু জোট হয়ে কিন্তু এই সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু সেই মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় আসার পর কংগ্রেসের নিধন যজ্ঞে অবতীর্ণ হলেন। তার আজকে মমতা ব্যানার্জি কার জন্য প্রায়শ্চিত্ত করবেন সেটা মমতা ব্যানার্জি ঠিক করুক আগে। কিন্তু অঞ্জনদা যেটা বলতে চাই, এই রাজীব গান্ধী না থাকলে মমতা ব্যানার্জি নেত্রী হতে পারতেন না। ম্যাডাম সোনিয়া গান্ধী না থাকলে, সেই সময় যদি সহযোগিতা না করতেন, তাহলে কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় হতে পারতেন না। সেই কংগ্রেস দলকে খতম করার অভিযানে যিনি নেতৃত্ব দিয়েছেন এই বাংলার, তার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অঞ্জনদা একটু বলি আপনাকে যে আজকে এই কাউরি হয়তো মনে হয়েছে সামনে বিধানসভা রাজ্যসভা নির্বাচন আছে, এই ধরনের কথাবার্তা হয়তো সেটাই আমাদের মনে হচ্ছে। কারণ খুবই খারাপ লাগছে আজকে প্রদীপ বাবুর মতো লোক আজকে এই পশ্চিমবাংলায়, আমরা যারা কংগ্রেস করি, সাধারণ কংগ্রেস কর্মী, যে তৃণমূলের দ্বারা এইভাবে অত্যাচারিত হচ্ছি। আমরা কিন্তু এই যখন থেকে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে তারপর থেকে কিন্তু কংগ্রেসের ঝান্ডাটা নিয়ে কিন্তু এখনো বয়ে চলেছি। আমাদের আশা, আমাদের স্বপ্ন যে এই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে একদিন পশ্চিমবাংলায় কংগ্রেস ঠিক ঘুরে দাঁড়াবে। কিন্তু জানি না কি কারণে প্রদীপ বাবু এই ধরনের কথাবার্তা বললেন, সেটা বড় দুঃখের ব্যাপার। তবুও পরিশেষে একটা কথা বলি অঞ্জনদা, কে ব্যক্তিগত ভাবে প্রায়শ্চিত্ত করতে পরামর্শ দিচ্ছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ইতিহাসে প্রমাণ করবে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু কংগ্রেসকে নয়, এই বাংলার সংস্কৃতি, শিক্ষা, সভ্যতা সমস্ত কিছুকে, এই বাংলাকে সমস্ত কিছুকে ধ্বংস করেছে এই মমতা ব্যানার্জি। ইতিহাস কিন্তু তার সাক্ষী থাকবে। রতনবাবু আবারও আপনার কাছে আসছি, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছে মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক। আমি সেই পরিচয় পর্বটা সেরে নিলাম। আমি রতনবাবুর কাছে আবারও আসবো। রতনবাবু আপনি কন্টিনিউ করুন, বলুন। দেখুন অঞ্জনদা, 2016 সালে যখন আমরা একা নির্বাচনে লড়ি, শোনা যাচ্ছে আপনি কন্টিনিউ করুন, বলুন। শোনা যাচ্ছে রতনবাবু? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। বলুন বলুন। 2016 সালে যেটা বলছেন যে আজকে আমাদের ভরাডুবির কথা, নেটওয়ার্কে কিছু ইস্যু হচ্ছে রতনবাবু, আপনার কাছে আবারও আসবো, কিন্তু তার মানে যদি জোটটা থাকতো ভালো সাথে নেটওয়ার্কে কিছু ইস্যু হচ্ছে। রতনবাবু আপনার কাছে আবারও আছে, কিন্তু তার আগে গৌরাঙ্গবাবুর কাছে একটু যাবো। গৌরাঙ্গবাবু, কি মনে হচ্ছে? খুশি খুশি মনে হচ্ছে, নাকি আমি যেই বাক্য দিয়ে শুরু করেছিলাম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটা মনে হচ্ছে? কোনটা? দেখুন, উনি প্রদীপ বাবু যে কথাটি বলেছেন সেটা বাস্তবই তাই। এবং প্রকৃতপক্ষে আমরাও কংগ্রেস করতাম। কংগ্রেস ঘরানার আমাদের বাবা মা ঠাকুরদা বাড়ির লোকজন সবাই কংগ্রেস পরিবার থেকেই বিলংস করে এসেছি দীর্ঘদিন থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস বাড়িরই একজন মেয়ে, ডানপন্থী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। কিন্তু তিনি যুবনেত্রী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংগ্রাম সিপিএম এর বিরুদ্ধে সে সময়
মানুষের প্রতি অত্যাচার, শাসন, শোষণ এবং বাংলাকে পিছিয়ে দেওয়ার যে চেষ্টা, সেই সময় যখন কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেস যখন লড়াই করছে সিপিএম এর বিরুদ্ধে বাংলায়, একমাত্র নেত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে গ্রামে গঞ্জে সব কিন্তু কংগ্রেস দাঁড়িয়ে রয়েছে সিপিএম এর সময়কালে 90-এর দশকে। সেই সময়টাতে যখন কংগ্রেস যখন সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করছে, একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন করছে, যে রাজনৈতিক দল সিদ্ধার্থ শঙ্কর থেকে শুরু করে প্রত্যেককে যখন হারিয়ে দিয়ে ক্ষমতায় বসেছে, যেখানে কর্মসংস্থান নেই, যুবকদের জন্য কাজ নেই। প্রথম 15 বছর তো সিপিএম কোনো কর্মসংস্থানই দেয়নি প্রথম 15 বছর। তারপরে মানুষ পিঁপড়ের ডিম খেয়ে থাকছে, মানুষের অবস্থা খুবই খারাপ। সেই সময়টাতে যখন আন্দোলন করছে, তখন পিছন দিক থেকে সৌমেন মিত্রর মতো লোক, প্রণব মুখোপাধ্যায়ের মতো লোক নিজস্ব ক্যারিশমা যাতে কমে না যায়, এবং সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর চেষ্টা করে এবং আন্দোলনগুলোকে স্থির করে দেওয়ার চেষ্টা করে। সেই সময় থেকেই তো ব্যাঘাত বা সেই সময় মতবিরোধ শুরু হয়ে যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেস ছেড়ে দেননি, মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে ভাগিয়ে দেওয়া হয়েছে। কংগ্রেস থেকে বলছে তাকে চলে যেতে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে যান নাই কখনো, এটা সবাই স্বীকার করেছে। তৎকালীন সুখেন্দু প্রণবদার সাথে ছিলেন সুখেন্দু শেখর রায়, যিনি এখন রাজ্যসভার সাংসদ, প্রত্যেকে স্বীকার করেছেন। তো সেই সময়টাতে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল তিনি গঠন করলেন 98 সালে। যার ফলস্বরূপ আজকে বাংলা থেকে সিপিএমটা চলে গেছে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসটা গঠন না করতেন, তাহলে বাংলা থেকে 35 বছরের অপশাসনের মাধ্যমে বাংলা থেকে তো সিপিএমটা সরকারটা যেত না। এবং বাংলায় অনেক ক্ষেত্রে যে 1 নম্বর স্থানে দাঁড়িয়ে রয়েছে, যেখানে বাংলা সবসময় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নিরিখে পশ্চিমবঙ্গ সবকিছুতে পিছিয়ে ছিল। শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, সংস্কৃতি বলুন প্রত্যেকটা ক্ষেত্রে সেখান থেকে বাংলা অনেক ক্ষেত্রে থেকে শুধু দেশ নয়, আজকে 100 দিনে দুয়ারে সরকারের রাষ্ট্রপতির মাধ্যমে পুরস্কার পাচ্ছে। আজকে কন্যাশ্রীতে দিদির প্রকল্প, কন্যাশ্রীতে কি হয়েছে আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি কোথা থেকে পুরস্কার এসেছে। তাহলে অনেক জায়গায় ডেভেলপমেন্ট গুলো যেগুলো প্রত্যেক ক্ষেত্রে সেগুলো তো স্তব্ধ হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো গদ্দারি করেন নাই, গদ্দারি করেছিল সেই সময়কার সৌমেন মিত্র, যিনি শাড়ি পর্যন্ত খুলে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স বিল্ডিং। এটা মনে রাখতে লাগবে। সেই সময় তারা বাধ্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চলে যেতে, এতে দলটা ছেড়ে দিতে। প্রণব মুখোপাধ্যায় তখন দেশের নেতা, তিনি দেশ ভাবতেছেন, তিনি রাজ্যে থাকেন, পশ্চিমবঙ্গের কথা তিনি চিন্তা করেন না, দেশের কথা তিনি চিন্তা করেন। ঠিক একইভাবে প্রিয়রঞ্জন দাস মুন্সিও তাই। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো কিন্তু আগলে ধরে রাখেননি। তারাও নিজের ভাবছিলেন যে তাদের নিজস্ব কারিশমা, নিজস্ব ক্ষমতা এবং নিজস্ব পরিচিতি না। রতনবাবু বলুন। হ্যাঁ, অঞ্জনদা, বড়বাবু যেটা বললেন যে মমতা ব্যানার্জি শাড়ি টাড়ি খুলে নিয়েছে। হ্যাঁ, জানি না এইটা কোথা থেকে উনি পাচ্ছেন, এই ধরনের কথা বলছেন। কিন্তু অঞ্জনদা একটা জিনিস দেখুন, মমতা ব্যানার্জি হয়েছে, তাকে তো রাজীব গান্ধী তাকে নেতৃত্ব করেছেন, এটা তো উনি অস্বীকার করতে পারবেন না। আর ম্যাডাম সোনিয়া গান্ধী যদি সেই সময়তে হেলিকপ্টার দিয়ে এবং অর্থ দিয়ে যদি সহযোগিতা করতো, তাহলে যেত না। কিন্তু অঞ্জনদা যদি কৃতজ্ঞতা বোধ না থাকে, কিছু করার নাই। কারণ একটা জিনিস, জাতীয় কংগ্রেস খালি মমতা ব্যানার্জি নাই, জাতীয় কংগ্রেস দল থেকে অনেক তারা বেরিয়েছে। আমি আসছি, গৌরাঙ্গদা আসছি। বাবু বলতে দিন, আপনি আবার বলবেন যে মমতা ব্যানার্জির মতো এরকম অনেক যারা নেতা ছিল জাতীয় কংগ্রেসের, উনি বলছেন যে আমরা একসময় কংগ্রেস করতাম, যে এরকম অনেকে কংগ্রেস করতো, তারা কখনো তৃণমূল করছে, কখনো কারোর মনে হয়েছে তারা বিজেপি করছে, করতেই পারে অন্তত, তাতে জাতীয় কংগ্রেসের কোনো যায় আসে না। জাতীয় কংগ্রেস কতগুলো নীতি আদর্শের উপরে নির্ভর করে চলে। একটা জাতীয় কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটি আছে অঞ্চল, নীতি নির্ধারণ কমিটি, CWC,
সেই ওয়ার্কিং কমিটি গোটা ভারতবর্ষের নীতি নির্ধারণ করে, কোথায় কাকে কে কোন জায়গায় কাকে দেওয়া হবে তা ঠিক করে। কে সোমেন মিত্র বললো তার জন্য তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হলো, কি এআইসিসি বহিষ্কার করলো, এই যে আমাদের প্রদীপবাবু যে কথা বলেছেন, তিনি বলছেন নেতা তার ভালো হয়েছে একটা মূর্তি উন্মোচনে গিয়ে তিনি বলেছেন, সেটা তার ব্যক্তিগত মত, অঞ্জনদা তিনি বলেছেন সেটা কেন বলেছে, কিন্তু অঞ্জনদা এটা কি অস্বীকার করতে পারবে? আচ্ছা বলুন তো, একটা কথা আছে বাংলায় যে যার জন্য রামের মা তারে তুমি চিনলা না, 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের আছে, যার ধনে ধনী তুমি মনিরের নাম আলো। আজকে হয় অনেক সময় যে আমরা যখনই ক্ষমতাবান হয়ে যাই বা ক্ষমতা চলে আসে, কিন্তু যাদের দ্বারা হয়েছে তাদেরকে তারা তখন স্বীকার করে না। রতনবাবু আমি সব মানছি, রতনবাবু আমি আমি এই প্রসঙ্গে অবশ্যই জয়দেব বাবুর কাছেও যাবো, কিন্তু তার আগে রতনবাবু আপনার কাছ থেকে একটি ছোট্ট স্পেসিফিক বিষয় আপনার থেকে জানার রয়েছে। আপনি বারবার বলছেন কৃতজ্ঞ থাকা উচিত, তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতজ্ঞতাবোধ থাকা উচিত। আমি বলছি কৃতজ্ঞতাবোধ তো পরের দিকে আসছে, তার আগে তার যে রাজনৈতিক সাফল্য, সে জায়গায় যদি আপনারা একত্রিত থাকতেন তাহলে বাংলার জন্য অনেক বেশি ভালো হতো নাকি? তার কারণ সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ রয়েছে, কিন্তু সে জায়গায় তৃণমূল কংগ্রেস যখন কংগ্রেসের হাতটাকে আরো বেশি শক্ত করতে চাইছে 2011 সাল অবধি, আমি যদি খুব ভুল না বলি 2009 লোকসভা এবং 2011 সালের বিধানসভা দুটো ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দুজনে জোটবদ্ধ হয়ে লড়াইটা করেছিলেন। 2012 পরে 2012 থেকে এই ফাটলটা ধরার কারণটা কি? তৃণমূল কংগ্রেস তো আর কংগ্রেসকে ছেড়ে লড়াইটা করতে চায়নি, কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াইটা করতে চাইছে না, এর কারণটা কি? শুনুন অঞ্জনদা, এর কারণটাই একটা জিনিসই কারণ যে অঞ্জনদা যখন জোট করে আমরা ক্ষমতায় এলাম, আমাদের এমএলএ সংখ্যা কম ছিল, মমতা ব্যানার্জির কিন্তু এমএলএ সংখ্যা ম্যাজিক ফিগার পার করে গেছিল। তাই তিনি ভেবেছিলেন যে আমাদের মতো কংগ্রেস দলকে হাতে না নিলেও ওনার তাতে মুখ্যমন্ত্রীর পদ যাবে না। উনি বুঝতে পেরেছিলেন যে এই কংগ্রেস থাকলে ভবিষ্যতে কিন্তু আমাকে এই পদে আর আমি থাকতে পারবো না। তিনি কিন্তু সুকৌশলে কিন্তু কংগ্রেসকে গলা টিপে ধরলেন। অঞ্জনা না হলে বলুন তো, একের পর এক এমএলএ গুলোকে কারা ভাঙিয়ে দিয়েছে তার জন্য। তিনি দেখলো যে পরবর্তী যে 2016 নির্বাচন হলো তাতে কিন্তু আমরা 77টা কিন্তু জোটবদ্ধভাবে কিন্তু এমএলএ পেয়ে গেছিলাম। আর কিছু পার্সেন্ট ভোট যদি আমরা পেতাম তাহলে কিন্তু মমতা ব্যানার্জিকে টক্কর দিতে পারতাম। তিনি তাতে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছেন। তারপরে যত আমাদের এমএলএ ছিল সবকে ভাঙিয়ে নিয়ে তাদের নানা লোক বলুন, ভয় দেখানো বলুন, লাস্ট আমরা একটা পেয়েছিলাম যৌথভাবে বাইরন বিশ্বাসকে মুর্শিদাবাদ জেলাতে। আপনার মনে আছে যেখানে রানিং সুব্রত সাহা 50,000 ভোটে যেখানে লিড ছিল, সেই তার ভোটকে হারিয়ে আমরা 30,000 ভোটে কিন্তু সেখানে বাইরন বিশ্বাসকে জিতিয়েছিলাম। সেই একটা মাত্র এমএলএ ছিল। তারা বলবে কি যে আপনারা রাখতে পারেননি, সে উন্নয়নের জোয়ারে ভেসে গেছে। না না রতনবাবু, আমি একটা কথা বলি, রতনবাবু আমি একটা কথা বলি, আপনি বাইরন বিশ্বাসের প্রসঙ্গ টানছেন, সাগরদিঘি উপনির্বাচনের প্রসঙ্গ টানছেন। আমি বলছি বাইরন বিশ্বাস তো আর 18 নিচে নয়, 18 বছরের ঊর্ধ্বে, তিনি তো অ্যাডাল্ট, তাকে তো নিশ্চয়ই জোর করে নিয়ে আসা হয়নি তৃণমূল কংগ্রেসে। তাহলে বাইরন বিশ্বাস নিজে থেকে না রতনবাবু কথাটা শুনে নিন, আমি বলতে চাইছি বাইরন বিশ্বাস নিজে থেকে গেলেন কেন? তার মানে তার আইডিওলজিক্যাল প্রবলেম রয়েছে, সেটা তৃণমূল কংগ্রেসের দায় হতে পারে না। আমি বলতে চাইছি এখন যদি হঠাৎ করে আপনার দলে কেউ বিজেপি কোনো পার্টির কোনো ক্যান্ডিডেট যদি আসে, তাহলে কি আপনি তাকে সবিনয় আবেদন জানাবেন না যে হ্যাঁ আসুন, নাকি উল্টে বলবেন না আপনি বিজেপিতেই থাকুন? কোনটা? আপনার সাথে এত সহমত অঞ্জনদা যে আপনি যেটা বলেছেন 18 বছরের ঊর্ধ্বে বয়স হয়েছে, উনি বুদ্ধিমান, ওনার নিজস্ব জ্ঞান আছে, উনি কেন গেলেন সেটা আমি বলছি না অঞ্জনদা, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি অঞ্জনদা, তাতে জাতীয় কংগ্রেসের কিছু হবে না অঞ্জনদা। জাতীয় কংগ্রেস এই করতে করতে তো আপনাদের অবস্থা অনেকটাই নিম্নমুখী রতনবাবু, আপনাদের এই উদ্যোগের জন্যই আজকে আপনারা না না রতনবাবু ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের আমি বুঝতে পারছি, মেনে নিচ্ছি, মেনে নিচ্ছি, এই জায়গায় তো আরো বেশি করে পোর্ট্রে করছেন রতনবাবু আপনারা, আপনাদের এই ঔদ্ধত্যের জন্য হয়তো তৃণমূল কংগ্রেস আজ তৈরি হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে গিয়েছে। আপনি তো বলছেন বারবার করে জাতীয় কংগ্রেসে কিছু যায় আসবে না, এসব কথা তো ঔদ্ধত্যের কথা রতনবাবু। তার কারণ পলিটিক্যাল ক্যারিয়ারের ক্ষেত্রে রাজনীতিতে প্রত্যেকটি মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ, গ্রাউন্ড জিরো থেকে শুরু করে একেবারে আপার ফ্লোর অবধি প্রত্যেকের গুরুত্ব রয়েছে। আপনারা গুরুত্ব কেন অস্বীকার করেন? আবার এদিকে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃতজ্ঞতা প্রকাশ করছে না। আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে,
মমতা ব্যানার্জির প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। প্রদীপ ভট্টাচার্য অন্তত তাই করছেন রতন বাবু। দলটাকে শেষ করেছে পশ্চিম বাংলাতে, প্রদীপ ভট্টাচার্য সেটা মনে করছেন না। প্রদীপ ভট্টাচার্য, তার মানে কি আপনারা বলতে চাইছেন কংগ্রেসের, তাহলে কি আমি কি তাহলে না রতন বাবু, তাহলে কি আমি মেনে নেব, বা এখানে যারা যারা প্যানেলে বসে রয়েছেন বা রাজনৈতিক স্তরে যারা কাজ করেন তারা কি মেনে নেবে যে কংগ্রেসের গোষ্ঠীকন্দল শুরু হয়েছে? এক পার্টি প্রদীপ ভট্টাচার্যের আর অন্য পার্টি অধীর রঞ্জন চৌধুরীর, আলাদা আলাদা দল তৈরি হচ্ছে কি? আচ্ছা একটা কথা আমাকে একটু বলুন তো রতন বাবু, শুভঙ্কর সরকারকে আপনারা প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে আপনি মানতে পেরেছেন বা আপনাদের কর্মীরা মানতে পেরেছেন, নাকি এখনো অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রেই আপনারা রয়েছেন, কোনটা? না না না, কখনোই না। প্রদীপ বাবু আমাদের বর্ষিয়ার নেতা, দীর্ঘদিনের এমপি, তাকে আমরা সম্মান করি, আমরা ভালোবাসি। আমাদের যেরকম অধীর চৌধুরী আমাদের নেতা, উনিও আমাদের নেতা। আমাদের মধ্যে কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব নাই। বুঝতে পেরেছি গোষ্ঠীদ্বন্দ্ব নেই, মেনে নিলাম। আমরা আঘাত পেয়েছি, হ্যাঁ, বেশ বেশ একটু আঘাত দেখেছে, আমাদের দলের ব্যাপার, আমরা সেটা রাজনীতি আঘাতের উপর বেস করে অনেকেই দলও ছেড়ে দেন। আমি এখানে সরাসরি জয়দেব বাবুর কাছে চলে যাবো। জয়দেব বাবু, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? আমি তারপরেই সঞ্জিত বাবুর কাছেও আসবো। জয়দেব বাবু, আপনি কিভাবে বিষয়টিকে দেখছেন? তার কারণ 26 বছর পর বোধোদয় হলো, যেটা সাধারণ মানুষের বোধোদয় হয়ে গেল, সেটা 26 বছর পর কংগ্রেসের বোধোদয় আসলো। আপনি হয়তো লক্ষ্য করেছেন প্রদীপ বাবু কার স্মরণ সভায় বলছেন না, সৌমেন্দ্রনাথ মিত্রর স্মরণ সভায় বলছেন। সৌমেন্দ্রনাথ মিত্র মানে তথাকথিত বিখ্যাত সৌমেন মিত্র, যিনি তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া দাক্ষিণ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন এবং তৃণমূল কংগ্রেসে জয়েন করেন এবং তৃণমূল কংগ্রেসের সুখ সুবিধা সমস্তটাই উপভোগ করেন, ক্ষীর উপভোগ করেন। এবং মানস ভূঁইয়া যেভাবে দেখুন আজকে কত কিছুই বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু আজকে তৃণমূলে কিরকম টুক করে গিয়ে শুট করে কত ক্ষমতা ভোগ করছে, কত আনন্দে রয়েছে, কত বিলাস ব্যসনে রয়েছে। তো আগামী দিনে প্রদীপ বাবুরও ইচ্ছা হতে পারে যে তৃণমূল কংগ্রেসে যদি এরা মিষ্টি মিষ্টি কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন জয় করে আমি তৃণমূলে গিয়ে কোনো পদ টদ পর্ষদের চেয়ারম্যান হয়ে ক্ষীরটা খেতে পারি, সুযোগ সুবিধা নিতে পারি এবং খুব ভালোভাবে জীবনটা যাপন করতে পারি। কিন্তু এইখানে ব্যাপারটা কংগ্রেস দাগিয়ে দিচ্ছে। একটু আগেই বিভিন্ন চ্যানেলে ওনাদের অফিসিয়াল যারা স্পোকসপারসন তারা আমাকে বলছিল ওটা প্রদীপ বাবুর ব্যক্তিগত মতামত। আপনি যদি ওই ভিডিওটা পান একবার চালাবেন, ঠিক ওনার পাশেই বসে রয়েছে শুভঙ্কর সরকার বসে আছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি। ঠিক ঠিক সরি, প্রদেশ কংগ্রেস সভাপতির ভাবলেশহীনতা, অর্থাৎ যদি উনি অপোজ করতেন আর না করতে পারতেন না না এটা কি বলছেন বা পরবর্তীতে উঠে এসেই বলতে পারতেন এটা প্রদীপ বাবুর ব্যক্তিগত মতামত, প্রদেশ জয়দেব বাবু আমি একটু ইন্টারাপ্ট করছি, আমি একটু ইন্টারাপ্ট করছি জয়দেব বাবু আমি একটু ইন্টারাপ্ট করছি। আমি এই জায়গাতে একটু সংযোজন করতে চাইবো। আপনি যে উদাহরণটা টানলেন, উল্টে শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি বলছেন তিনি নাকি ওই পোর্শনটা শুনতেই পাননি। আমি একটু ছবিটা দেখাই, একটু ছবিটা একবার দেখুন, যেখানে স্পষ্টত প্রদীপ ভট্টাচার্যের পাশেই শুভঙ্কর সরকার বসে রয়েছেন এবং এক্সট্রিম অ্যাটেনশনের সঙ্গে বসে রয়েছেন। তিনি কোনো মোবাইলও ঘাটছিলেন না। এক্সট্রিম অ্যাটেনশন আমি বলছি, আমি আবারও কোট আনকোট বলছি, এক্সট্রিম অ্যাটেনশনের সঙ্গে প্রদীপ ভট্টাচার্যের প্রত্যেকটি কথা শুনছিলেন, পাশে বসেছিলেন এবং প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি শব্দবন্ধ তিনি ব্যবহার করে থাকেন। এত বড় একটি শব্দবন্ধ ব্যবহার হলো যে কংগ্রেসের এটা অনেক বড় তপস্যা করতে হবে, অনেক দিন ধরে তপস্যা করতে হবে। এই এত বড় স্টেটমেন্টটা এত সহজেই তিনি ইগনোর করে গেলেন শুভঙ্কর সরকার। জয়দেব বাবু আমি আপনাকে বলি ব্যাপারটা হচ্ছে শুভঙ্কর বাবুর ব্যাপারেও যদি পত্রপত্রিকায় চোখ রাখেন দেখবেন তিনি বলেছেন যে বিজেপির থেকে তৃণমূল ভালো, তৃণমূল থাকা ভালো, বিজেপির চেয়ে তৃণমূল অনেক সেফ। এবং তৃণমূলের প্রতি তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শুভঙ্কর বাবু যে নরম মনোভাবাপন্ন এটা কিন্তু মিডিয়া পাড়ায় এবং আপনাদের রাজনীতির পাড়ায় কান পাতলেই শুনতে পাবেন। এই জন্যই হার্ডলাইনার অধীর বাবুকে সরিয়ে শুভঙ্কর বাবুকে আনা হলো এবং তার জন্য ঠিক ভোটের পরে, লোকসভা ভোটের পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর কাছে অনেকটা গ্রহণযোগ্য এবং ইনফ্লুয়েন্সার হয়ে গেল, তখন কিন্তু পশ্চিমবঙ্গ থেকে হতে পারে তৃণমূল কংগ্রেস ইনফ্লুয়েন্স করেই
এই অধীর চৌধুরীকে সাইডলাইন করে দিয়ে শুভঙ্কর বাবু, যিনি কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নরম মনোভাবাপন্ন, তাকে প্রদেশ কংগ্রেস সভাপতি করে আনা হলো। এবং এই জায়গা থেকেই প্রদীপ বাবুকে এগিয়ে দেওয়া হলো যে প্রদীপ তুমি বলো, আমি তোমার পিছনে আছি, প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে বলতে পারছি না, কিন্তু পরবর্তীতে তৃণমূলে গিয়ে আমিও খিটটা খেতে রাজি আছি বা আমিও চাই। এই জন্য আমি শুনতে পেলাম না একটা রাজনৈতিক মঞ্চে প্রদেশ কংগ্রেস সভাপতির মানে উপস্থিতিতে সশরীরে তিনি বিরাজমান, তার সামনে এইভাবে কংগ্রেসকে হেয় করা হলো, যেটার জন্য 2026-এ যখনই কংগ্রেস মুখপাত্ররা তৃণমূল কংগ্রেসকে দাগাবে, তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা নিয়ে কথা বলবে বা দুর্নীতি নিয়ে কথা বলবে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবে, এই ফুটেজটাই যথেষ্ট যে প্রদেশ কংগ্রেস সভাপতি বিরাজমান অবস্থায় সশরীরে ভাবলেশহীন ভাবে নীরব থাকলেন। তার মানে তার সম্মতি ছিল প্রদীপ ভট্টাচার্য যা বললে। তখনও যদি না শুনতে পারেন, তারপরে উনি ভিডিও শুনেছেন, শুনে কি তৎক্ষণাৎ তিনি প্রেস কনফারেন্স ডেকেছেন প্রদেশ কংগ্রেস বঙ্গভবনে এবং এখনকার দিনে সোশ্যাল সাইটে এখনকার দিনে অনেকেই অনেক কথা বলেন, সেখানে শুভঙ্কর সরকার এখনো পর্যন্ত একটি বিবৃতিও দেননি, সোশ্যাল সাইট পর্যন্ত নয়। এইটাই হচ্ছে আসল কথা, যে যদি আমি ধরে নিই আপনার কথায় উনি তখন ঘুমিয়ে পড়েছিলেন, স্টেজে বসে বসে ঘুমিয়ে পড়েছিলেন, দিবানিদ্রা না মানে ওনার কথা দিবানিদ্রায় চলে গেছিল, দিবা স্বপ্ন দেখছিল। তারপরে যখন ঘুম ভেঙে শুনেছে প্রদীপ বাবু এরকম কথা বলেছেন, সঙ্গে সঙ্গে প্রেস ডাকো, প্রেস বিজ্ঞপ্তি করো বা বঙ্গভবন থেকে প্রদেশ কংগ্রেসের প্যাডে চিঠি লিখে জানাও যে আমরা প্রদীপ বাবুর কথা মানি না, এটা প্রদীপ বাবুর ব্যক্তিগত কথা, এর সঙ্গে প্রদেশ কংগ্রেসের কোনো যোগসূত্র নেই, বা প্রদীপ বাবুকে করা হলো। কোন রকমের এই যে বক্তব্য, এর বিরোধিতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করা মুখপাত্ররা কংগ্রেসের তরফ থেকে এখনো করছে। সুমন বাবু, পার্থ বাবু, লিপিকা ম্যাডাম, বাকিরা যারা রয়েছে সবাই তাবর তাবর কংগ্রেসের মুখপাত্ররা প্রতিবাদ করছে। আরে বাবা, শুভঙ্কর বাবু তিনি তো তোমাদের হত্যাকর্তা বিধাতা, তোমাদের মধ্যমণি প্রদেশ কংগ্রেসের মাথায়, সেই সভাপতি টু শব্দটি করছে না এবং তিনি সশরীরে বিদ্যমান ছিলেন ওই মঞ্চে, তারপরেও তিনি একটা ক্লারিফিকেশন দেয়নি। তার মানে আগামী দিনে এই কংগ্রেসের অপদার্থতা, নেতৃত্বহীনতা, হতাশা, দৈন্যতা এবং তলানির থেকেও যে বটম লাইন ক্র্যাশ করে গেল আজকে, এরপরে কংগ্রেসের অস্তিত্ব পশ্চিমবঙ্গে নিয়ে ছেলে খেলা হবে, মানে হাস্যাস্পদ হবে। এটা জোকস যে বিরোধী দল কংগ্রেস বিরোধী দল হিসেবে একটা জোকস হয়ে গেল, উপহাসের পাত্র হয়ে গেল, একে নিয়ে মিম বনবে। যেখানে সভাপতি নিজে বলছে যে আমি এখানে উপস্থিত, প্রদীপ তুমি বলো, আর তারপরে বলছে আমি শুনতে পাইনি। আরে পরেও তুমি কিছু বলনি, আবার তুমি 2026-এ আশা করছো তুমি বিধানসভা ভোটে লড়বে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই বার্তাটা দেবার জন্য বুমেরাং হবে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস যদি এই ভিডিওটা চালায়। দেখো শুভঙ্কর বাবু স্টেজে, প্রদীপ ভট্টাচার্য কি বলছেন এবং সৌমেন্দ্রনাথ মানে সৌমেন মিত্রের স্মরণ সভায় বলছেন, যিনি হচ্ছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের দয়া দাক্ষিণ্যে হওয়া সাংসদ, এবং তিনি ক্ষীর ননি সবই খেয়েছেন। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হলো ডায়মন্ড হারবার কেন্দ্রে, তখন ওনাকে সরিয়ে দিতে উনি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন আবার কংগ্রেসে চলে গেলেন। অতএব তার স্মরণ সভায় এই কথাগুলো বলার পরে আজ পর্যন্ত কোনো ক্লারিফিকেশন যতক্ষণ না আসছে ততক্ষণ কি পাপ মুক্তি আসলে কংগ্রেসের হবে? যতবাবু আসছি, রতনবাবু রিয়াকশন, অতি দ্রুত রিয়াকশন রতনবাবু। দেখুন, উনি যেটা বললেন অত সহজ না। ধরুন জাতীয় কংগ্রেস দলটা তো আর ওই প্রদীপ বাবু কি বলে দিল তার উপরে এই দলটা শেষ হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি না। কারণ আমাদের নীতি নির্ধারণ যেখান থেকে হয়, আমাদের হাইকমান্ড আছে, আমাদের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তিনিও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নরম, এবং খার্গে সাহেব আছেন, আমাদের তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নরম। এবং আমাদের রাজ্যে যে কোনো রাজ্যে নির্বাচন হলে একটা সর্বভারতীয় ক্ষেত্র থেকে। রতনবাবু আসছি আপনার কাছে, আমি বুঝতে পারছি কোনো প্রভাব পড়বে না, না পড়লেই ভালো। আমরাও চাই যে শাসক এবং বিরোধী দুজনেই স্ট্রং হোক, কিন্তু এই জায়গায় অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি কিন্তু বক্তব্য রেখেছেন। তিনি কি বলছেন একবার শোনাই, শুনুন। আমলেই দল থেকে বহিষ্কৃত হয়েছিল, তখন তো আমরা এত বড় জায়গায় ছিলাম না কংগ্রেস দলের। সোনিয়া গান্ধী 2011 সালে এই তৃণমূলের সঙ্গে যখন জোট হয়,
জোটের যখন কথা চলছে তখন আমাদেরকে জিজ্ঞেস করেছিল, আমরা বলছিলাম হ্যাঁ জোট করা দরকার। বলতে পারে সে একটা সিনিয়র লিডার, কারণ তাদের আমলেই দল থেকে বহিষ্কৃত হয়েছিল, তখন তো আমরা এত বড় জায়গায় ছিলাম না কংগ্রেস দলের। সোনিয়া গান্ধী 2011 সালে এই তৃণমূলের সঙ্গে যখন জোট হয়, জোটের যখন কথা চলছে তখন আমাদেরকে জিজ্ঞেস করেছিল, আমরা বলছিলাম হ্যাঁ জোট করা দরকার। বুঝতে পারছেন তো অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি বলতে চাইলেন? যারা রাজনীতি নিয়ে আলোচনা করেন তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। আমি ঠিক এই জায়গাতে সঞ্জিত বাবুর কাছে চলে যাবো। সঞ্জিত বাবু সোজা সাপটা কথা বলবেন, বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন পরে যদি বলেন যে না বিজেপি জয়েন আমি করবো না, ওকে আরো বড় বৃহত্তর দলে পরিণত হবো, এরকমই 26 বছর পর আপনাদের কোনো বোধহয় হবে না যে না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের দলের আওতায় আমরা অনেক বেশি ভালো হতে অনেক বেশি ভালো লিডারশিপ পাওয়া যেত। কোনটা? প্রথমেই সকলকে এবং নমস্কার এবং শুভ সন্ধ্যা অঞ্জনদা। যে কথাটা বলবো 28 বছর আগে কংগ্রেস বহিষ্কার করেছিল মাননীয় এখন তো মুখ্যমন্ত্রী তখন ছিলেন অগ্নিকন্যা, সততার প্রতীক এবং দিদি। তো আজকে 28 বছর পর প্রদীপ ভট্টাচার্য মহাশয় যে কথা বলছেন সেখানে একটা কথা বলতে হবে, অ্যাকশন টেনশনের কথা শেষ, ঘর তাক্তা মার পেরে। প্রদীপ বাবু এই কথাটা তো পরিষ্কার করে দিলেন। তার কারণ কি, এতদিন পরে যে জায়গাটায় ছিল সেটা পুরো পরিষ্কার করে দিলেন প্রদীপ ভট্টাচার্য। তার কারণ কি, যে প্রদীপ ভট্টাচার্য হয়তো মহাশয় যিনি এই কথাটা বলেছেন, উক্তি তিনি করেছেন, তিনি অ্যাকচুয়ালি যেটা বুঝতে পারছেন সেটা হচ্ছে গিয়ে এই কংগ্রেস এখন বর্তমানে যেটা রয়েছে তাদের পার্টি অফিসই নেই, পার্টি অফিস খোলার লোক নেই। বিলম্বিত হলেও মনে হয়েছে যে অগ্নিকন্যা যিনি ছিলেন মাননীয় এখন মুখ্যমন্ত্রী তখন দিদি, তো সেই দিদি থাকাকালীন যে কংগ্রেসের যে বারবারন্ত কংগ্রেসের যে লড়াই করার ক্ষমতা সেটা এখন নেই। এবং আর এর পাশাপাশি মাননীয় এখনকার মুখ্যমন্ত্রীকে মানে বাংলার বর্তমানে এখন পিসি মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী এবং ব্যক্তিগত আক্রমণ নয় সঞ্জিত বাবু, তো সেই জায়গাটা থেকে তাকে খুশি করার জন্য এই প্রদীপ বাবু এই কথাটা বলেছেন আমার যেটা মনে হয়। এবং রাজ্যসভার আর কিছুদিন পরেই ভোট আছে, সেখানে যদি টুপ করে যদি টপকে গিয়ে আবার ওখানে চলে আসা যায়, সেটাকে খুশি করতে পারলে ওনার ব্যক্তিগত লাভ হবে। আর আমি একটা জিনিস যেটা দেখেছি বা যেটা শুনছি সেটা হচ্ছে গিয়ে বর্তমানে যিনি এখন কংগ্রেসের সভাপতি তিনি মঞ্চে বসে রয়েছেন, হ্যাঁ, শুভঙ্কর সরকার, তো তিনি বসে থাকাকালীন তিনি বলছেন আমি শুনতে পাইনি। তাহলে তিনি যদি বসে থাকেন এবং তিনি যদি বলেন কংগ্রেস এবং তৃণমূল দুজনকারই একই কথা, ওটা ওনার ব্যক্তিগত কথাবার্তা। কি করে ব্যক্তিগত কথাবার্তা হয়? সঞ্জিত বাবু বিশ্বাস করুন, আমি এই কথাটার তীব্র বিরোধিতা জানাচ্ছি একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে, এবং যারা যারা এখানে প্যানেলে বসে রয়েছে আমি কেন বিরোধিতা করছি আপনারা বুঝতে পারবেন। যেখানে একই মঞ্চে বসে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং সেখানে বর্ষিয়ার নেতা প্রদীপ ভট্টাচার্য তার বক্তব্য রাখছেন, সেখানে শুভঙ্কর সরকার বলছেন তিনি শুনতে পাননি। আমি যদি ধরে নিই একদম কান ঘেঁষা অবস্থায় যেখানে বসে রয়েছেন তিনি শুনতে পাননি, 2026-এ যিনি একজন বিরোধী মুখ হবার চেষ্টা করছেন, সাধারণ মানুষের কথাগুলো তার কানে পৌঁছবে, বিভিন্ন জায়গা থেকে যে আওয়াজগুলো আসবে, বিভিন্ন জায়গা থেকে তার যে বার্তাগুলো আসবে সেই আওয়াজগুলো পৌঁছবে তো। আমার প্রশ্ন ঠিক এ জায়গাতে, তার কারণ শুভঙ্কর সরকার তো পাশ ঘেঁষা আওয়াজগুলো শুনতে পাচ্ছেন না, প্রদীপ ভট্টাচার্য বিস্ফোরক মন্তব্য করছেন সেটা শুনতে পাচ্ছেন না, তাহলে 2026-এ বিরোধী দলের মুখ কি করে হয়ে উঠবে? না না, হবার তো কোনো জায়গা নেই। তার কারণ কি, উনি তো বক কলমে তৃণমূলেরই, মানে আজকে অধীর রঞ্জন চৌধুরী মহাশয় যেভাবে লড়াইটা দিচ্ছিল সেখানে কংগ্রেসের হাইকমান্ড যারা দিল্লিতে বসে থাকেন তারা তো সেইটা মেনে নিতে পারছিল না। কংগ্রেস চায় এমন একজন মানুষকে এখানে প্রদেশ সভাপতি করে দিতে, এবং করেছেন যাকে, তিনি তো তৃণমূলের কথায় উঠবেন বসবেন। ওই জন্যই তো আমি একটা কথা বলি, কংগ্রেস তৃণমূল ভাই ভাই, পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানিয়ে ভোট চাই, এটা তো তাদেরই ব্যাপার। আর সব থেকে বড় কথা হচ্ছে মঞ্চে বসে আজকে আমি এখানে বসে যে কথাগুলো বলবো কি আমার ব্যক্তিগত কথা বলা যায়? আমি তো একটা দায়িত্বপ্রাপ্ত
একটা জায়গা থেকে নিয়ে আমি বলছি কথাগুলো, তাহলে এখানে বসে যদি বলে ওখানে উনি উপস্থিত থাকাকালীন বলবেন যে ওনার ব্যক্তিগত কথা, তাহলে তিনি কি করছিলেন? তিনি ঘুমোচ্ছিলেন? তাহলে তার সভাপতি হওয়ার যোগ্যই তো নয়। তার কারণ তিনি যদি উপস্থিত না থাকতেন, তারপরে যদি বলতেন যে আমি শুনিনি, বুঝতে পারিনি, এটা হয়েছে, তার কাছে আমি দেখছি, তা তো করতে পারবেন না। না, এখন যে জায়গায় এসে দাঁড়িয়ে গেছে সেখানে হচ্ছে কংগ্রেসের এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিছু দেবার নেই, কিছু পাবার নেই। তার কারণ 3.5% তাদের ভোট ব্যাক। তো সেখানে কি হবে? সেখানে কিছু নেই। এবার নিজেদের দলে আড়াআড়ি বিভক্ত। এখন অধীর রঞ্জন চৌধুরী যে জায়গায় লড়াইটা দিচ্ছে, হ্যাঁ রতনবাবু কিছু সেটাও বলছেন। ছিল না। হ্যাঁ, পয়েন্ট যে ভোটের পার্সেন্টেজ আপনাদের সেটাও ছিল না। এই মমতা ব্যানার্জির দৌলতে সেটা হয়েছে। আরে মমতা ব্যানার্জির দৌলতে আপনি কি ইনডিরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন নাকি রতনবাবু? না না, বিজেপির ক্ষেত্রে প্রশংসাই করলাম। ও আচ্ছা, বিজেপির যে বারবারন্তর পিছনে আজকে যদি কেউ দায়ী থাকে তার নাম মমতা ব্যানার্জি। আজকে উনি বলছেন যে আমাদের ভোট বেড়েছে আর কংগ্রেসের ভোটটা কমেছে। সব মেনে নিচ্ছি। রতনবাবু একটু লাউড অ্যান্ড ক্লিয়ারলি একটি বিষয় বলতে পারবেন? রতনবাবু লাউড অ্যান্ড ক্লিয়ার ভাবে একটা কথা বলতে পারবেন? প্রদীপ ভট্টাচার্য যা বলেছেন তাকে আপনি কন্ডেম করেন, বলতে পারবেন? দেখুন উনি না বলুন না, বলতে পারবেন, হ্যাঁ অথবা নাতে উত্তর দিন। রতনবাবু প্লিজ বলতে পারবেন? দেখুন প্রদীপ ভট্টাচার্য যেটা বলেছেন আপনি আবারও এক্সপ্লেনেশন করছেন। যারা কর্মী, আমি বলছি হ্যাঁ অথবা নাতে উত্তর দিন না রতনবাবু। আমাদের ভাবাবেগে লেগেছে, এটা বলতে অস্বীকার, এটা আমার বলতে অসুবিধা নাই। প্রদীপ বাবু যেটা বলেছে, আমরা যারা কংগ্রেস করি আমাদের সত্যি খারাপ লেগেছে উনি এই কথাটা বলার। এটা আমি 100 বার কেন 1000 বার বলতে পারি। এটা আমাদের সত্যি খারাপ লেগেছে যে উনি এই কথা বলছেন আজকে ওই একটা মঞ্চে দাঁড়িয়ে। তারপরে উনি বলেছেন যে এটা কেন বলেছেন, উনি একটা অন্য প্রসঙ্গের কথা বলতে গিয়ে এটা বলেছেন। এটার সাথে কোনো এরকম কোনো রাজনীতির কারণ নাই যে উনি রাজনীতির কারণ নেই বলছেন রতনবাবু। বেশ, কুণাল ঘোষ কি বলছেন একবার শোনাই। একটু তৃণমূল কংগ্রেসও খারাপ লাগতে পারে। কুণাল ঘোষ কি বলছেন একটু শুনুন, দেখুন। একদম সঠিক কথা বলেছেন। তার কারণ কংগ্রেসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তো সিপিএম এর বিরুদ্ধে, সিপিএম এর অপশাসন সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন, আর সর্বভারতীয় কংগ্রেস এবং এ রাজ্যের একাংশ তারা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে সিপিএম এর সঙ্গে ভর করে চলছিল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ওপর অত্যাচার অবিচারের প্রতিবাদে যে উগ্র সিপিএম বিরোধী আন্দোলন করছিলেন, বারবার কংগ্রেস থেকে তাতে বাধা দেওয়া হয়েছে। হ্যাঁ সঞ্জিত বাবু বলুন। আমি গৌরঙ্গবাবুর কাছেও যাবো। বলুন সঞ্জিত বাবু, বলুন, হাত তুলছিলেন, বলুন। হ্যাঁ, যে জায়গাটাতে ছিলাম সেখান থেকে আমি যে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে কংগ্রেস এবং তৃণমূল, তারা কংগ্রেস থেকে ভেঙেই তৃণমূল তৈরি হয়েছে। আর কংগ্রেসের একটা জিনিস আমাকে আজকে বলতে হবে, কংগ্রেসের মানে সব সময়ের জন্য যে আমি সবকিছু বুঝি আর বাকি কেউ বোঝে না, এই জন্যই কিন্তু ভারতবর্ষে কংগ্রেস থেকে বেরিয়ে আঞ্চলিক দলের সংখ্যা বেড়েছে। ঠিক যেমন 400 পারের নাড়া দেওয়ার পরে বিজেপির ভরাডুবি কিছুটা হয়েছে। হ্যাঁ, ওই যে 400 পারের নাড়াটা প্রধানমন্ত্রী দিয়েছিলেন। না দেখুন, এই যে এখানে আমাকে অঞ্জন দা আমার কথার উত্তরটা যদি আপনি এটা বলেন তো উত্তরটা নিয়ে নেবেন। আমরা বলেছি যে ইসবার 400 পার, ঠিক আছে, ম্যাজিক ফিগার 272, এনডিএ জোট। আমরা নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য একটা রেশিও তৈরি করেছেন, প্যারামিটার তৈরি করেছেন। একদম না, আমাদের দরকার ক্ষমতায় আসা, মানুষের কাছে পৌঁছানো। আমরা পৌঁছতে পেরেছি এবং আজকে বলে দিচ্ছি 2050 সালের আগে বিরোধীরা ওই জায়গায় আর আসবে না। কংগ্রেস তো শূন্য, আর এরা 2 4 করতে গিয়ে মিলিয়ে গিয়ে আবার হবে না, শূন্য হয়ে যাচ্ছে। দিনের বেলায় স্বপ্ন দেখেন, 50 লাগবে না, এই সামনেই আপনাদের আর খুঁজে পাওয়া যাবে, কারণ আপনাদের সিট অনেক কমে গেছে। আমাদের কমে গেলেও আমরা কিন্তু ঠিক বসে থাকবো। আমাদের প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা মানুষের আছে। আপনারা এখন বর্তমানে ভেবে দেখুন এই মানে শূন্য থেকে কি করে আবার একে গিয়ে পৌঁছবেন এই পশ্চিম বাংলায়, কারণ এখন তো সাইনবোর্ড, তাই না? আর সঞ্জিত বাবু, আপনারা 18 থেকে 11 আর 11-র পরে শূন্য। 18 থেকে 11, তারপর 11-র পরে শূন্য। 18 থেকে 11 না 11, 18 থেকে 12, তো 12-র পরে শূন্য নয়, 12, সরি, হ্যাঁ 12, হ্যাঁ 18 থেকে 12, হ্যাঁ 18 থেকে 12। এইসব তর্ক এবার ছাড়ো।
আমরা এবার চলে যাব মানে লোকসভা নির্বাচনে, আবার দেখবেন সেই 20-25 মেলাতে পারলেন না সঞ্জিত বাবু, আপনি কিন্তু মেলাতে পারলেন না। রাজনীতিটা ভালো করছেন কিন্তু কবিতাটা কোনো একটা জায়গায় মিললো না সঞ্জিত বাবু। না না, আমি বলছি 18 থেকে যাই হোক, তো সেই জায়গাটাতে একটা জিনিস মঞ্জনদা এটা মানবেন যে যাই হোক না কেন, ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় প্রধান বিরোধী দল। আমরা লড়াই করছি 1 নম্বরের জন্য, আমরা লড়াই করছি ওই সিটটা দখল করার জন্য। আর এরা অস্তিত্ব সংকটে ভুগছে, সিপিএম এবং কংগ্রেস, তারা এই অস্তিত্ব সংকট থেকে বাঁচিয়ে কিভাবে পশ্চিমবঙ্গের বিধানসভায় 1-2 সিট পেয়ে বিধানসভায় যেতে পারে তার লড়াই করছে। আর আমরা লড়াই করছি এই পশ্চিম বাংলার মসনদে বসে সোনার বাংলা করার জন্য। আমি একটু রতনবাবু আসছি। রতনবাবু আপনাকে বলার সুযোগ দিয়েছি রতনবাবু, আমাকে একটু গৌরাঙ্গবাবুকে সময় দিতে হবে। গৌরাঙ্গবাবু আপনাকে আমার প্রশ্ন রয়েছে, যেখানে স্বয়ং কুণাল ঘোষ বলছেন জাতীয় কংগ্রেসের সেই সময়কার জাতীয় কংগ্রেসের দিকেও কিছুটা দোষ ঠেলছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে কি আপনাদের মনে হচ্ছে যে জাতীয় কংগ্রেস কিছুটা ভালো হয়েছে, আপনাদের প্রতি শিথিল হয়েছে, আর ঠিক সেই কারণের জন্যই আপনারা ইন্ডিয়া জোটটা করেছিলেন কংগ্রেসের সঙ্গে? গুড কোশ্চেন। ডেফিনেটলি আমি একটু আগে যাব, তারপরে ওই ঘটনাটাকে নিয়ে আসছি। আজকে দেখুন, একটু সংক্ষেপে, বাবু যখন রাজ্য সভাপতি ছিলেন কংগ্রেসের, এই সময়টাতেই কিন্তু কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট হয়েছিল। আর অধীর বাবু যে কথাটা বলছেন যে উনি চেয়েছিলেন বা ওনারা সাপোর্ট করেছিলেন, অধীর বাবু বাংলার রাজনীতি কংগ্রেসকে দিনের পর দিন ক্ষয়ক্ষতি করার মূল কারিগর হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। আজকে যদি অধীর রঞ্জন চৌধুরী যদি না থেকে যদি প্রদীপ ভট্টাচার্য রাজ্য সভাপতি তখন থেকে যেতেন, তাহলে আজকে বাংলা থেকে কংগ্রেসটা ক্ষয়িষ্ণু হতো না, যেটা দুর্ভাগ্যজনক। কংগ্রেসের ভোটগুলো হলো বিজেপিতে যেত না। আজকে কংগ্রেস এবং মানুষ কোনোদিনও মেনে নিতে পারে না এই ডানপন্থীর সাথে বামপন্থীর ওই তিরঙ্গা পতাকার সাথে সিপিএম এর লাল পতাকাটাকে একসাথে যখন রাস্তার গড়িতে পাড়াতে বল্লাতে একসাথে যখন ঘুরছে, মানুষ এটাতে হচ্ছে আরো বিতশব্দ হয়ে পড়ে, মানুষ অপোনেন্ট অপশন মানে কংগ্রেস বিজেপিতে গেছে। আজকে প্রদীপ ভট্টাচার্য যে সত্যি কথাটা বলাতে কি রাজনীতিতে কোনো অপরাধ হতে পারে না, তিনি সত্যি কথাটাই মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করেছেন। আর ইন্ডিয়া জোট ডেফিনেটলি পশ্চিমবঙ্গে কংগ্রেস যদি তৃণমূল কংগ্রেসের সাথে নীতি আদর্শের দিক দিয়ে যদি কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শে কোনো ফারাক নেই, সেইখানটা যদি একসাথে কংগ্রেস চলে, আজকে যে সময় 2001 বিধায়ক ছিল বা যে জায়গাটায় ছিল বা সাংসদ ছিল আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকসভা নির্বাচনের সময়ও তিনি 5টা সিট দিতে চেয়েছিলেন। অধীর চৌধুরী ইচ্ছা করে যাতে জোট না হয় এবং কংগ্রেসের সাথে কোনো মিলাপ না হয় এবং ইন্ডিয়া জোট যাতে দুর্বল হয়ে পড়ে, নরেন্দ্র মোদীর সরকার যাতে আসে, নরেন্দ্র মোদীকে বিজেপিকে টিকিয়ে রাখার মূল কারিগর হচ্ছে নরেন্দ্র মোদী, না আসে সেই জন্য হচ্ছে কংগ্রেসের সাথে জোট হতে দেয়নি। আজকে আরো কয়েকটা সিট কংগ্রেস বেশি পেত। আজকে লজ্জা এবং দুর্ভাগ্য যে আমরা অধীর চৌধুরীর মতো জঘন্য এবং তাকে শেষ করি। দ্বিতীয় কথা ইন্ডিয়া জোটের কথা, ইন্ডিয়া জোটের দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসকে দিয়ে 2024 নির্বাচন পরিচালনা করতে চেয়েছিলেন। ইন্ডিয়া জোট আছে এবং থাকবে। কংগ্রেসের সাথে আমাদের কোনো বিভেদ বা শত্রুতা নাই, না পশ্চিমবঙ্গে আছে না গোটা দেশে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যেরকম সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর কোনো ব্যক্তিগত আক্রোশ কিছু নেই, এখানকার কংগ্রেসের পারসেপশনেও কোনো আক্রোশ নেই। যেটা হচ্ছে শুভঙ্কর বাবু রাজ্য সভাপতি যেটা বুঝেছেন এবং প্রদীপ বাবু যেটা বুঝেছেন সেটা যথার্থ পথে রয়েছে। সিপিএম এর সাথে নয়, কংগ্রেসের সাথে, কংগ্রেসকে থাকা উচিত তৃণমূল কংগ্রেসের সাথে, তাহলে তাদের জায়গা তাদের আরো উত্তরণ হবে এবং গোটা দেশে ভারতবর্ষে নরেন্দ্র মোদীর মতো একটা অপদার্থ প্রধানমন্ত্রী যিনি দেশকে ব্যক্তিগত আক্রমণ নয়। গৌরাঙ্গবাবু একটা কথা মাথায় রাখবেন, গৌরাঙ্গবাবু আমি আসছি, রতনবাবু আপনার কাছে আসছি। গৌরাঙ্গবাবু আপনার কাছে একটি বিষয় রয়েছে, কাইন্ডলি রাজনীতির জায়গায় রাখুন। প্রধানমন্ত্রী যিনি রয়েছেন তাকেও কোনো রকম অবমাননাকর কথা বলা আপনার উচিত নয়, আমি অন্তত তাই মনে করি। এবং তার সঙ্গে সঙ্গে না প্লিজ, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তারাও যদি আপনাদের সম্বন্ধে কোনো খারাপ কথা বলে সেটাকেও ব্যক্তিবিশেষে অন্তত সাংবাদিক হিসেবে সেটাকে আমরা অবশ্যই
কন্ডেম করি। আমি ঠিক এই জায়গাতে একেবারে অন্তিম লগ্নে রয়েছে। রতনবাবু আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমি সঞ্জিত বাবুর কাছে একটু যেতেই হবে। একেবারে 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট, সঞ্জিত বাবু আপনার আনইন্টারাপ্টেড। রতনবাবু বলার সুযোগ পাবেন, ডোন্ট ভেরি। আমি 1 মিনিট সুযোগ দিচ্ছি সঞ্জিত বাবুকে আনইন্টারাপ্টেড। সঞ্জিত বাবু বলুন। দেখুন, এখানে নতুন করে কিছু বলার নেই। যে কথা বলার সেটা হচ্ছে কি, পশ্চিমবঙ্গের মানুষ এখন যে বর্তমান পরিস্থিতি চলছে এইসব ব্যাপার নিয়ে মাথা ঘামায় না। তার কারণ হচ্ছে কি, এখন পশ্চিমবঙ্গের যে ভয়াবহ পরিস্থিতি, সেখানে মানে সনাতন ধর্মের মানুষদের প্রতি যে জায়গায় চলছে, এবং পশ্চিমবঙ্গে কলকারখানা কিছু নেই, উন্নয়ন বলে কিছু নেই। তো সেই জায়গা থেকে মানুষ চিন্তিত আছে, মানুষ চিন্তা করছেন যে এই সরকারের কিভাবে পরিবর্তন করে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসা যায়। কারণ এখানে যদি ডবল ইঞ্জিনের সরকার হয়, তাহলে কলকারখানা, ইন্ডাস্ট্রি খুলবে, মানুষ বেকারত্ব থেকে দূর হবে এবং মানুষের স্বপ্ন পূরণ হবে। আর এই কে কি বলল, তৃণমূল কি বলল, কংগ্রেস কি বলল, প্রদীপ ভট্টাচার্য মহাশয় কি বলেছে, এ নিয়ে মাথা ঘামাবার মানুষের কিছু নেই। শুধু একটাই কথা বলে রাখবো, যে ভারতীয় জনতা পার্টি যদি পশ্চিমবঙ্গে 26-এ আসলে দেখবেন কলকারখানা উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ হবে। বেশ, অন্তিম লগ্নের দিকে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। আমি এখন সরাসরি গৌরাঙ্গবাবুর কাছে যাব, শুধু একটি প্রশ্ন সংযোজন করে। গৌরাঙ্গবাবু, আপনারা বিরোধী হিসেবে কেমন নেতা খুঁজবেন? অধীর রঞ্জন চৌধুরীর মতো, যিনি স্ট্রেট কাট কথা বলছেন, নাকি প্রদেশ কংগ্রেস সভাপতি যিনি শিথিল রয়েছেন, বাক্য বিনিময় হচ্ছে তার সামনে, তিনি কিছু শুনতে পাচ্ছেন না? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। দেখুন, অধীর বাবুর কথা বলার নাই। অধীর বাবুর জন্যই আমরা কংগ্রেস ছাড়তে বাধ্য হয়েছি, এবং কংগ্রেসের নীতি আদর্শ বিচ্যুত হয়েছে, এবং কংগ্রেস দিনের পর দিন বাংলায় ক্ষয়িষ্ণু হয়েছে। এবং অধীর বাবুর আজকে অস্তিত্ব কোথাও নাই। দীপা দাসমুন্সি যেরকম অস্তিত্ব কোথাও নাই, মমতা বিরোধী করতে করতে, মমতাকে ঘেন্না করতে করতে, মমতাকে পিছিয়ে ঠেলবার জন্য অধীর এবং দীপা দাসমুন্সি এবং সৌমেন আজকে শেষ হয়ে গেছে। এটা নিয়ে প্রশ্ন নয়। আজকে শুভঙ্কর বাবু এবং প্রদীপ ভট্টাচার্য, যারা কংগ্রেসের ভালো চান এবং কংগ্রেসের উন্নয়ন চান, কংগ্রেসে তাদের সময় বিধায়ক ছিল, তাদের জন্য তারা যখন চান সেই কথা ভেবেই, তারা কংগ্রেসের ভালো কথা ভেবেই আজকে তৃণমূল কংগ্রেসের কথা অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছেন। কারণ ইন্ডিয়া জোটের প্রধান মুখ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ মানুষ নয়, সমস্ত নেতা, দেশের নেতা সবাই চাচ্ছে যে বিজেপির মতো সাম্প্রদায়িক, যারা হিন্দু মুসলিম করে সনাতন করে দিয়ে টিকে থাকতে চায়, কোনো উন্নয়ন চায় না, তাদের বিরুদ্ধে তাদেরকে সরিয়ে সাধারণ মানুষকে সুরাহা দেবার এবং দেশের অগ্রগতিকে এগিয়ে নিয়ে বাংলাদেশের মতো ইস্যুতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জন্য কংগ্রেস। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের একজন অন্যতম নেতা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। সেই অধীর রঞ্জন চৌধুরী একজন বাঙালি। এই বাংলা থেকে, সাধারণ ঘর থেকে উঠে ভারতবর্ষের রাজনীতিতে প্রণব মুখার্জির পরে যদি কাউরি নাম থাকে বাঙালি হিসেবে, তিনি কিন্তু অধীর রঞ্জন চৌধুরী। অঞ্জন দা বাঙালি জাতি, কাকড়ার জাত, এই কথাটা এই কারণেই বলি যে কেউ যদি একজন উপরে উঠতে চায়, তাকে টেনে হিঁচড়ে নিচে নামানোর জন্য আমাদের বাঙালিদের মধ্যে একটা অংশ সবসময় কাজ করে যায়, কিন্তু তাতে কোনো যায় আসে না। অঞ্জন দা, অধীর রঞ্জন চৌধুরীকে এদের এত ভয় একটাই কারণ অধীর রঞ্জন চৌধুরী সোজাকে সোজা, বাঁকাকে বাঁকা, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা তিনি বলতে পারে। তাই আজকে যদি তৃণমূলের বিরুদ্ধে কেউ সঞ্চার হতে পারে এবং ন্যায় সঙ্গত ভাবে নিষ্ঠার সাথে নীতি নিয়ে, তার নাম হচ্ছে অধীর চৌধুরী। তাই অধীর চৌধুরীকে তৃণমূলের প্রথম দিন থেকে ভয়। এরা বলছে না যে আমাদের কংগ্রেসের সবাই ভালো, অধীর চৌধুরী খারাপ। তার মানে অঞ্জন দা, অধীর চৌধুরী সঠিক লাইনে করছে, সঠিক ভাবে রাজনীতি করে যাচ্ছে। আগামী দিন এই অধীর চৌধুরী সারা বাংলায় আমরা এই জাতীয় কংগ্রেস ঘুরে দাঁড়াবে। একেবারে অন্তিম লগ্নে রয়েছে। আমি জয়দেব বাবুর কাছে আসবো। জয়দেব বাবু, আমার একই রকম প্রশ্ন যেটা গৌরাঙ্গবাবুকে করেছিলাম, আপনাকেও করতে চাবো। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করেন? কারণ আমি এক জায়গাতে একটু রতনবাবুর সঙ্গে সহমত হব। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যখন আপনি বুঝতে পারবেন যে কোনো এক জায়গায় আপনার বিরুদ্ধে অনেকে কথা বলছে, তখন আপনি ঠিক। জয়দেব বাবু, দেখুন, কংগ্রেস নিজের অস্তিত্বকে হারিয়েছে, নিজের আজকে বাংলায় প্রাসঙ্গিকতাকে হারিয়েছে, এবং তার যে নেতৃত্বহীনতা, দেউলিয়াপন, সেটার কঙ্কালসার চিত্র উঠে এসছে। অর্থাৎ বাংলায় বিজেপিকে সুবিধে করে দিল কংগ্রেস, কারণ কংগ্রেস বুঝিয়ে দিল তারা আর বিরোধী নয়। অর্থাৎ তাদের ভোট পার্সেন্টেজটার মধ্যে বিজেপি বা তৃণমূল ভাগ বসাবে। কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনীতির মানচিত্র থেকে এরপরে
উধাও হয়ে যাবে কর্পূরের মতো, এবং পশ্চিমবঙ্গের মানুষ আর কংগ্রেসকে বিশ্বাস করবে না। আর আপনাদের এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, কুণাল বাবু যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য ব্যর্থতাকে তুলনা করেছেন, বনাম মমতা বনাম নেতাজি সুভাষচন্দ্র বসু, তারও তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। এবং এই প্রসঙ্গে যদি আলোচনা হয়, আমি বলবো যে কুণাল বাবু মিথ্যা কথা বলেছেন, সত্যের অপলাপ করেছেন। কারণ 1951 সালে ফরওয়ার্ড ব্লক কখনোই সংসদীয় রাজনীতি নেতাজি সুভাষচন্দ্র বাবুর নেতৃত্বে ভোট লড়েনি। এটা যে কুণাল বাবু বারবার বলেছেন, এটা অন্য একদিন প্রসঙ্গে আসবো এই বিষয়ে। বেশ, একেবারে অন্তিম রাউন্ডে রয়েছে। আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ ট্রাই টিভি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে জয়েন করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করবো, মূলত যারা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়েছিলেন, তাদের প্রত্যেকের কথা একটু যদি মাইনুটলি আপনারা শুনে থাকেন, আপনারা নিশ্চয়ই কনক্লুশনে আসতে পেরেছেন যে আদতেও সাধারণ মানুষের জন্য রাজনীতি নাকি রাজনীতির জন্য সাধারণ মানুষ, বিচার আপনাদের উপর ছাড়লাম। আর এরকমই টান টান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাই টিভি বাংলার পর্দায়। নমস্কার।